জুলাই পরবর্তী আমরা সবাই একসাথে মিলে বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু তখন আমরা দেখতে পেয়েছি তাদের কাছে নিজেদের আখের গুছানো, সরকারি দপ্তর দখল করা, এইটাই তাদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি ছিল। 5 আগস্টের পরে আমাদের প্রত্যাশা ছিল জুলাইয়ে আমাদের শহীদদের যে জন্য জীবন দিয়েছে একটা ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই একসাথে কাজ করব। এবং এই বিপ্লবের যে চেতনা ছিল সেই চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য একটা কনসেনসাসের ভিত্তিতে আমরা একটা প্রক্লেমেশন ঘোষণা করব। এবং সেটার কথা আমি অগাস্টের পরে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ পুরো সময় জুড়ে আমি তখন বলেছিলাম। এবং একই সাথে যাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের এই শহীদরা, তাদেরকে রাষ্ট্র থেকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া হবে। পাশাপাশি যারা গাজী অবস্থায় আছে, আমাদের যে 40,000 ভাই বোন আহত হয়েছে, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, সেটা নেওয়া হবে। এবং হাসিনা যে জুলাইয়ে গণহত্যা করেছে, শিশু হত্যা করেছে এবং গত 16 বছরে যে মানবাধিকার লঙ্ঘন করেছে, এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে যত নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, এই প্রত্যেকটা ঘটনার সুস্থ বিচার হবে। পাশাপাশি আমাদের যে প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে সংস্কার হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে। এবং এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যেহেতু আমরা আমাদের ভোটাধিকারের স্বাধীনতা ছিল না, সেই অধিকারটা আমরা ফিরে পাবো এবং একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি তার কিছুটাই 1 বছর পরে আজকে যখন আমরা পর্যালোচনা করছি, আমরা তার কিছুটাই অর্জন করতে পারিনি। প্রথম যেই আমাদের প্রত্যাশা ছিল, এই যে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা এবং সেই আলোকে একটা প্রক্লেমেশন করা, আজকে 1 বছর হয়ে যাচ্ছে, সেই প্রক্লেমেশনটা হয়নি। তখন আমরা দফায় দফায় বলেছিলাম এবং বারবার বলেছিলাম একটা কনসেনসাসের ভিত্তিতে এটা হোক। কিন্তু তখন আজকে যারা ছাত্র প্রতিনিধি আছে অথবা আজকে যারা একটা পুরো জুলাইটাকে একটা বর্গের মধ্যে নিয়ে আসা যাওয়ার চেষ্টা করা হয়েছে, তাদের কাছে তখন প্রাধান্য ছিল একটা পার্টি ফরমেশন করা। কিন্তু আমাদের আকাঙ্ক্ষা ছিল তারা সবাই মিলে জুলাইয়ে যেভাবে আমরা এক ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্নে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলাম, জুলাই পরবর্তী আমরা সবাই একসাথে মিলে বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু তখন আমরা দেখতে পেয়েছি তাদের কাছে নিজেদের আখের গুছানো, সরকারি দপ্তর দখল করা, এইটাই তাদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি ছিল, যেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করেছে। এরপরে আমাদের এই জুলাইয়ের শহীদ এবং আহত পরিবাররা এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের আহত যারা আছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে না। জুলাই ফাউন্ডেশন থেকে তাদের রাস্তায় ঘুরে ঘুরে তাদের যখন তাদের কাছে যাচ্ছে, তাদেরকে অল্প টাকা দিয়ে তাদেরকে ফিরে দেওয়া হচ্ছে, তাদেরকে লাল ফিতার দূরত্ব দেখানো হচ্ছে।
ভিন্ন মতকে বিভিন্নভাবে নামে বেনামে ট্যাগিংয়ের মাধ্যমে আমরা সেটাকে দমন করার চেষ্টা করি। আমরা 5ই আগস্টের পূর্বে যেরকম আমাদের ভিন্ন মত থাকা মানে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়া ছিল, এখনও আমরা ঠিক একই জায়গায় চলে যাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাসগুলোতে দেখতে পাচ্ছি ছাত্র দলের সাথে শিবির সংঘাতে জড়াচ্ছে, কিংবা হচ্ছে শিবির কোথাও ভিন্ন ভিন্ন কোনো জায়গায় ভিন্ন মতাবলম্বী যারা আছে, মতাদর্শের যারা আছে তাদের উপর হামলা করছে, ছাত্রদল হামলা করছে। এই জায়গাগুলোই হচ্ছে সমস্যা। আপনি ভিন্ন থাকেন, কোনো সমস্যা নাই, আমরা ভিন্নতাকে সবসময় অ্যাকসেপ্ট করি এবং আমরা মনে করি যে এই ভিন্নতাকে নিয়েই দেশের স্বার্থে একটা কমন গোল রেখে আমাদেরকে হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের যে পুরাতন কালচার, পুরাতন ট্র্যাডিশন, সেটা থেকে আমরা বের না হয়ে এই ভিন্নতাটা তৈরি হয়েছে শুধুমাত্র এইটাকে ইস্যু করে ভিন্ন মতকে বিভিন্নভাবে নামে বেনামে ট্যাগিংয়ের মাধ্যমে আমরা সেটাকে দমন করার চেষ্টা করি, যেটা আসলে সমস্যাজনক। এবং এই জায়গাতে আপনার ভিন্নতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে সেই ভিন্নতা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং সেই ভিন্নতাকে আপনি হচ্ছে টেবিল টকের মাধ্যমে সমাধান করবেন। আমাদের কমিটিটা হয় খুব ছোট, আমাদের কর্মী থাকে বেশি, নেতা থাকে কম। তো সেই পন্থা আমরা অবলম্বন করে আমাদের কমিটিগুলো হয়ে থাকে যে অ্যাটলিস্ট আমরা এখন পর্যন্ত ফ্যাসিবাদ প্রশ্নে সবাই এক জায়গায় আছি এবং ফ্যাসিবাদকে বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের স্পেস না দেওয়ার পক্ষে। যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কখনো জনগণের জন্য রাজনীতি করতে পারে নাই। ভিন্ন মত থাকা মানে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়া ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আমরা যে অতিথিরা থাকেন সে অতিথিদের কাছ থেকে আমরা জেনে নিতে চেষ্টা করি যে বিষয়গুলো আপনারা জানতে চান। আজ আমরা আলোচনার বিষয় রেখেছি জুলাই অভ্যুত্থান ও ছাত্র জনতার ঐক্য। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, সাদিক কায়েম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ডান পাশে রয়েছেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী, গণতান্ত্রিক ছাত্র শক্তির মুখ্য সংগঠক। আপনাকেও স্বাগত। ধন্যবাদ। গণতান্ত্রিক ছাত্র সংসদ। জি, প্রিয় ছাত্র সংসদ, আমি দুঃখিত, প্রিয় দর্শক, সেটি হচ্ছে যে আজকে যে দুজন অতিথি আলোচক এখানে রয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। যারা এই যে বর্ষপূর্তি আমরা করছি জুলাই অভ্যুত্থানের, সেই জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিলেন তাদেরই অন্যতম আজকে দুজন সংগঠক পেয়েছি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের অন্যতম সংগঠকরা আজকে উপস্থিত আছেন। আমরা সেখান থেকেই শুরু করি। সাদিক কায়েম, আপনাকে দিয়ে শুরু করি। আমরা একটু ফিরে যাই সেই 1 বছর আগে। আমরা শিরোনাম দিয়েছি জুলাই অভ্যুত্থান। সেই অভ্যুত্থানের যে জায়গায় একদম হাঁটি হাঁটি পাপা করতে করতে দেখা যাচ্ছে যে মাত্র এই 1-2 দিন পরেই প্রথম বাংলাদেশ শহীদ পেয়েছিল আবু সাঈদের মাধ্যমে। আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই ঐক্যটা, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটা কিভাবে হয়ে উঠেছিল, বিশেষ করে সব ছাত্র সংগঠন এক প্ল্যাটফর্মে কখন কিভাবে এসেছিলেন? ধন্যবাদ। মাই টিভির যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। দেখেন, জুলাই বিপ্লব ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। বিগত 16 বছরে অনেকগুলো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। ফেসিবাদ বিরোধী সেই আন্দোলন ইসলামী ছাত্র শিবির সামনে থেকে এবং নেতৃত্ব দিয়েছিল। আমরা গত 16 বছরে চাচ্ছিলাম একটা সর্বদলীয় ঐক্যের মাধ্যমে ফেসিবাদ বিরোধী আন্দোলনটাকে নেতৃত্ব দেওয়ার জন্য। তো 2013 সালে অনেক আন্দোলন হয়েছে, 14 সালে অনেক আন্দোলন হয়েছে, এবং আপনার নিঃসন্দেহে মনে থাকার কথা 2013 সালে যখন বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল, সেদিন ওনার কর্মীরা রাস্তায় নামে নেই, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা রাস্তায় নেমেছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের মানসুর শহীদ হয়েছিল, এভাবে অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছিল। তো আমরা আশা করছিলাম তখন ফেসিবাদ বিরোধী সকল পক্ষকে সাথে নিয়ে
একটি ফেসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্য করব এবং এর মাধ্যমে হাসিনা পতন করব, কিন্তু বিভিন্ন কনস্পাইরেসির কারণে সেটা সম্ভব হয়নি। একই সাথে 18 সালে অনেকগুলো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। 18 সালে আপনার মনে থাকার কথা কোটা আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। ওই সময় আমরা এই আন্দোলনটাকে ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সর্বদলীয় ঐক্যটা আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ দিতে পারিনি। সর্বশেষ 2023 সালেও আমরা তখন ক্যাম্পাসে যত ধরনের অ্যাক্টিভিস্ট আছে এবং যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন যারা করছিল তাদের সবার সাথে আমাদের যোগাযোগ ছিল। আমি 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসি। আসার পর থেকে ক্যাম্পাসে সাংবাদিক, এরপর হচ্ছে মানবাধিকার কর্মী, এরপর হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন ধরনের ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা জড়িত আছে সবার সাথে আমরা কানেক্টেড ছিলাম। তো 23 সালের শুরু থেকে আমরা চাচ্ছিলাম একটা সর্বদলীয় ঐক্যের মাধ্যমে হাসিনার পতন আন্দোলন করার জন্য, কিন্তু এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। 2023 সালে যখন আমরা একটা ঐক্যের জন্য চেষ্টা করছিলাম, তখন বাংলাদেশের একটা মেজর পলিটিক্যাল পার্টি তারা জামাতকে বাদ দিয়ে এবং ছাত্রদল তারা শিবিরকে বাদ দিয়ে তখন ঐক্য করেছিল। এবং আমরা দেখতে পেয়েছিলাম তখন আন্দোলন সংগ্রামের চেয়ে তাদের কাছে এম্বাসির মাধ্যমে ক্ষমতার পালাবদলটাকে তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিল। আমরা তখন দেখতে পেয়েছিলাম একটা এম্বাসির দরবারে এবং অ্যাম্বাসেডরের সাথে তারা রেগুলার যোগাযোগ করছিল। এবং 28 অক্টোবর নিয়ে আপনার মনে থাকার কথা তখন অনেক বড় হাইপ উঠেছিল এবং আমরাও চাচ্ছিলাম একটা ঐক্যের জন্য, কিন্তু আলটিমেটলি সে ঐক্যটা তখন হয়ে ওঠেনি। তো পরবর্তীতে হাসিনা 2024 সালের 7 জানুয়ারি একটা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। ক্ষমতা আসার পর অনেকে হতাশ হয়ে পড়ে, কিন্তু আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমরা সবসময় একটা সর্বদলীয় ঐক্যের মাধ্যমে হাসিনার পতন আন্দোলন করার জন্য আমরা সবসময় প্রস্তুতি নিচ্ছিলাম। এবং তারই ধারাবাহিকতায় 2024 সালের 5 জানুয়ারি যখন হাসিনা কোটা পুনর্বহাল করলো, সেই কোটা পুনর্বহাল যেদিন করছে সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনটাকে আমরা স্বতঃস্ফূর্ততার সাথে ফেসিবাদ বিরোধী আন্দোলনের দিকে নিয়ে যাব এবং এখানে আমরা কমন গোল নিয়ে কাজ করব এবং গ্রেটার পারপাস নিয়ে কাজ করব এবং এটাকে কোনোভাবে পলিটিসাইজ করব না, এটা যেন কোনোভাবে বিভাজনের দিকে না যায় সে জায়গায় আমরা কাজ করব। এবং সেই 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমরা জড়িত ছিলাম। পাশাপাশি দেশের আপামর ছাত্র জনতা, সকল রাজনৈতিক দলগুলো, এখানে ছাত্র দল, শিবির, অন্যান্য ছাত্র সংগঠন, ইসলামী সংগঠন এবং যখন আমরা যখন আবু সাইদ সহ আমাদের 6 জন বা যখন শহীদ হয়, এর পরবর্তীতে এটাকে ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ দেওয়া, এই সব কিছুতে এটা সামগ্রিকভাবে এটা সমন্বয় হয়েছিল। জি, আপনার কাছে আমি ফিরবো। তাহমিদ আল মুদাসির চৌধুরী, তাহমিদ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক, আপনার কাছে একটু আসি। এই যে সাদিক কায়েম আসলে বলছিলেন, নিশ্চয়ই তখন আপনার স্মৃতিপটেও সেই কথাগুলো ভেসে ওঠারই কথা। একটা জায়গায় আসি, তা হচ্ছে যে ঐক্যটা আপনারা 5 আগস্টের আগে বজায় রাখতে পেরেছিলেন, 5 আগস্টের পরে এসে সেই ঐক্যের জায়গায় টানাপোড়েন আমরা দেখেছি। বিশেষ করে কে কত বেশি অর্জন, কার অর্জন কতটুকু, সেগুলো নিয়ে আপনারা কথা বলছিলেন। আপনাদের সংগঠন অথবা এনসিপি, সেখান থেকেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলোকে গোল না দেওয়ার একটা মানসিকভাবে একটা টেন্ডেন্সি। এই বিষয়টি একটু ক্লিয়ার করবেন? এই বিষয়টিতে হচ্ছে প্রথমে আপনাকে সাদিক কায়েম ভাই এতক্ষণ যে আলোচনাগুলো করছিলেন সেই আলোচনাগুলোতে আপনাকে হচ্ছে একটু তাকাতে হবে। এবং তিনি যখন বারবার বলছিলেন যে আমরা একটা ঐক্যের চেষ্টা করেছি কিন্তু ঐক্য করতে পারিনি, এটি আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বাস্তবতা। তারা সবাই আওয়ামী লীগের দ্বারা ভিকটিম ছিল, তারা সবাই নির্যাতিত হয়েছিল, কিন্তু তারা কোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে পারে নাই যেটা দিয়ে আসলে ফ্যাসিবাদকে উৎখাত করা যাবে। এবং আমরা যদি একটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বা একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করা না হতো, আপনি যে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলোকে দেখতে পাচ্ছেন, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যকে দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু সম্ভব হতো না। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির ব্যর্থতা, আমাদের জাতিগত ব্যর্থতা, যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কখনো জনগণের জন্য রাজনীতি করতে পারে নাই। এবং এই জায়গা থেকে কিন্তু আমাদের একটা রাজনৈতিক দলের প্রয়োজন হয়েছে, একটা ছাত্র সংগঠনের প্রয়োজন হয়েছে, যেখানে আমরা বলেছি যে আমরা এই দলমতের ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য কাজ করতে চাই। এবং আপনি দেখেন, যখন আমরা 5 আগস্টে এই জুলাই বিপ্লব চলাকালীন সময়ে আমরা নেতৃত্ব দিয়েছি, সেই নেতৃত্ব নিয়ে কিন্তু খুব বেশি প্রশ্ন ওঠে নাই। এবং সেই নেতৃত্ব মেনে নিয়েই কিন্তু বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল আমাদের পেছনে এসে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। কিন্তু যখনই আবার বিপ্লব শেষ হলো, তখনই কিন্তু এই রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সবাই আবার আলাদা আলাদা হয়ে গেল, এক একজনের ক্রেডিট চাওয়া শুরু করলো। কে কত বেশি অবদান রেখেছে, কার কত বেশি শহীদ, কে কিভাবে সাহায্য করেছে, এই জিনিসগুলো হচ্ছে মুখ্য হয়ে গেছে। এবং এটা কিন্তু আবার আমাদেরকে সেই আগের জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমরা দেখেছি যে কোনো না কোনোভাবে
শুধুমাত্র জনগণের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে নিজেদের স্বার্থকে সবসময় বড় করে দেখার যে প্রবণতা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্বেও ছিল, সেটারই একটা নতুন রূপ হচ্ছে আমরা 5ই আগস্টের পরে দেখতে পেয়েছি। আপনাদের মধ্যে কি সেই ক্রেডিট নেয়ার মানসিকতাটা নেই? এখানে ক্রেডিট নেয়ার বা হচ্ছে এই মানসিকতাটাকে আসলে এটা অনেক বেশি মানুষের খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়ার অংশ। সবাই আসলে যখন কেউ কোনো অবদান রাখতে চায়, সে অবদান রাখার পরে সে আসলে ওইটা চায় যে তাকে ওইভাবে করে ভ্যালু করা হোক। কিন্তু সেই ভ্যালু কাড়াকাড়িটা যখন হচ্ছে এত বেশি পর্যায়ে চলে যায়, যেটাকে আমরা কখনো সমর্থন করি নাই, এবং সেটা এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা হচ্ছে পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে। এবং এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই বিপ্লবে যারা হচ্ছে সামনের সারিতে ছিল, যাদের নেতৃত্ব মেনে নিয়ে রাজনৈতিক দলগুলো এসেছিল, রাজনৈতিক দলগুলো কিন্তু তখন একটা স্টেটমেন্ট দিতেও ভয় পেত। যখন এই আন্দোলন ভায়োলেন্ট হওয়া শুরু করে 16 তারিখের পর থেকে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলো খুব বেশি স্টেটমেন্ট দেয় নাই। তারা কিন্তু বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে আমাদের এই আন্দোলনের সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই, আমরা এই আন্দোলনের সাথে নাই। কেউ কেউ বলছে আমরা নৈতিকভাবে এটা সমর্থন করি, কিন্তু তারা অনেকে বলেছে কৌশল। এটাকে আপনি কৌশল, আপনি দেখেন এটা কৌশল ছিল। এবং বিপ্লবের সময় যদি হাসিনার পতন না হতো, এই কৌশলটা কিন্তু থেকে যেত। তারা বলতো আমরা তো আগেই বলেছি এই আন্দোলনের সাথে আমাদের সংশ্লিষ্টতা নাই, আমরা এখানে নৈতিকভাবে সমর্থন দিতে পারি, এটা শিক্ষার্থীদের একটা যৌক্তিক আন্দোলন, কিন্তু এর বাহিরে আমাদের আর কোনো অবস্থান নাই। তো এটা হলে আপনি দেখেন এখানে মূল টার্গেটটা কারা ছিল, মূল টার্গেটটা কারা হতো, এই বিষয়টা হচ্ছে আপনাকে বোঝা লাগবে, এবং সেখান থেকে হচ্ছে আপনি পরবর্তী বিষয়গুলো হচ্ছে ডিটারমাইন করতে পারবেন। রাইট, আমি একটু সাদিক কায়েম আপনার কাছে আসি। আপনি অন্যতম সংগঠক ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমরা অন্ততপক্ষে 5 তারিখ পর্যন্ত, 6 তারিখ 7 তারিখ এরকমটাই তখন সারা দেশের মানুষ জানতো। অনেকেই আপনার সাথে অনেকেই সেটি জানতো, কার কোন দল কিংবা মত সেটি আমরা পরবর্তীতে দেখেছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা রাজনৈতিকভাবে, আপনি তখনও রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন, রাজনৈতিক দলগুলো বা আপনারা কিভাবে আসলে এই প্ল্যাটফর্মটা একসাথে করার জন্য কাজ করেছিলেন? এখানে আপনি বলেছেন আপনারা ছিলেন, ছাত্র দল ছিল, অন্যান্যরা ছিল, এখানটা তাদের ভূমিকাটা আসলে ছিল কিনা? তাহমিদ তার মতো করে বলেছেন, আপনি একটু আপনার কথা শুনতে চাই। ধন্যবাদ। প্রথমত আমি এখানে সমন্বয়ক ছিলাম না, কিন্তু সমন্বয়ক তালিকা যখন করা হয় তখন মাহফুজ আলমের সাথে আমার দীর্ঘ আলাপ হয়, যেহেতু আমি প্রত্যেকটা দিনের কর্মসূচি প্রণয়ন এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমি জড়িত ছিলাম। তো ওই তালিকা যখন করা হচ্ছিল, তালিকার ক্ষেত্রে পরামর্শ যখন প্রথমত পরামর্শ আসে এটাকে আহ্বায়ক অথবা সদস্য সচিব এই টাইপের কমিটি করার জন্য, তো তখন আমি এটা বলেছিলাম যদি আমরা এখানে আহ্বায়ক অথবা সদস্য সচিব এই টাইপের যদি আমরা কমিটি করি, এর মাধ্যমে একটা বিভাজন তৈরি হবে। আমরা যদি এটাকে ফরমেশনও যাই, এমনভাবে একটা শেপ দিতে হবে যার মাধ্যমে সবাই এটার প্রতি ওনারশিপ ফিল করবে, সবার মর্যাদাটা সমান থাকবে। তো পরবর্তীতে এটা আলাপের মাধ্যমে সমন্বয়ক, সহ সমন্বয়ক এই টার্মগুলো আসে, এবং এর পাশাপাশি সারা দেশে কমিটি দেওয়া, সমন্বয় করে এই সব কিছুর ক্ষেত্রে আমরা জড়িত ছিলাম। কিন্তু আমরা চাই না এখানে আমাদের নামগুলো থাকুক, কারণ আলটিমেটলি যদি আমরা নাম দিয়ে এর মাধ্যমে একটা বিভাজন তৈরি হবে। এবং ওই গত 16 বছরের প্রেক্ষাপট আপনার জানা থাকার কথা যে শিবির অথবা শিবির সন্দেহে কাউকে পেলে তাকে মেরে ফেলা বৈধ ছিল, এবং শিবিরের উপর একটা ডিহিউম্যানাইজেশন ছিল। তো যে কারণে আমাদের ওই সময়ের উদ্দেশ্য ছিল আমাদের গোল অর্জন করা, যে হাসিনার পতন আন্দোলনের দিকে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দিকে এটাকে নিয়ে যাওয়া, স্বতঃস্ফূর্ততার সাথে আন্দোলনটাকে লিড করা। আপনাদের টার্গেট মানে কি রাজনৈতিকভাবে টার্গেট ছিল, না এই যে শুধু শিক্ষার্থী হিসেবে টার্গেট? এটা সবার, এটা যেহেতু আন্দোলনটা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন, প্রথমত শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি হাসিনা কোটা পুনর্বহাল করার মাধ্যমে সে মেরিটোক্রেসিকে ধ্বংস করতে চেয়েছিল। তো এই জায়গায় আমরা চেয়েছিলাম শিক্ষার্থীদেরকে স্বতঃস্ফূর্ততার সাথে এঙ্গেজ করার মাধ্যমে এই আন্দোলনটাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ দেওয়া। এবং আপনার এটাও মনে থাকার কথা, যখন আন্দোলনটা আমরা স্বতঃস্ফূর্ততার সাথে করছিলাম, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আন্দোলনে সম্পৃক্ত হচ্ছিল, তখন হাসিনা বিগত সময় যেভাবে করেছে কোনো একটা যৌক্তিক আন্দোলনকে সে ফ্রেমিং করতো হচ্ছে রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, জামাত, শিবির, এইভাবে ট্যাগিং করতো, এবং এরপরে তার উপর তাকে হত্যাযোগ্য করে তুলতো। তো সে আলোকে যখন আমরা এই যৌক্তিক আন্দোলন করছিলাম, তখন হাসিনা 14 জুলাই এই যৌক্তিক আন্দোলনকে রাজাকারের সাথে তুলনা করেছিল। এবং সেদিন আপনি দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রকম্পিত হয়েছিল, এবং এটার মাধ্যমে পুরো হাসিনা এস্টাবলিশমেন্ট কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল। এবং এর প্রেক্ষিতে পরবর্তী দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা করে, এবং সেটার প্রতিবাদে আমরা তৎক্ষণিক ওদিন আসিফ মাহমুদ, নাহিদ, আসিফ, মাহফুজ সবার সাথে আমার সাথে কথা হয়েছিল, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে,
আমরা সেটা বদলা নিব এবং আমাদের এই আন্দোলনটা এখন থেকে ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেবে এবং সে আলোকে পরবর্তী দিন আমরা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম এবং আমাদের ঢাকার কর্মসূচিটা সকালে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ সকাল পর্যন্ত সবাই আতঙ্কিত হয়ে গিয়েছিল। আমার সাথে দফায় দফায় মূল সারি সমন্বয়ক যারা ছিল তাদের সাথে কথা হচ্ছিল, অনেকে ভেটো দিচ্ছিল, কিন্তু আমরা বলছিলাম যত লোক লাগে সেটা আমরা ম্যানেজ করব, কিন্তু আজকে আমাদের কর্মসূচি দিতেই হবে। প্রথমে আমি প্রস্তাব করেছিলাম শাহবাগে, পরবর্তীতে এটা শহীদ মিনারের সিদ্ধান্ত হয় সবার পরামর্শক্রমে এবং সে আলোকে সেদিন কর্মসূচি বাস্তবায়িত হয়। এবং একই সাথে সেদিন আপনি দেখতে পেয়েছেন রংপুরে আমাদের আবু সাইদ তার 2 হাতকে প্রসারিত করে শহীদ হয়েছিল, চট্টগ্রামে আমাদের ভাই ওয়াসিম শহীদ হয়েছিল, শান্ত শহীদ হয়েছিল, এভাবে সারা দেশে 6 জন ভাই শহীদ হয়েছিল। এবং যখন আমরা শুনতে পেলাম আমাদের 6 জন ভাই শহীদ হয়েছে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম হাসিনার পতন না হওয়ার আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব। এবং সে আলোকে এই যে আপনার 19 তারিখ থেকে যখন ইন্টারনেট ছিল না, ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, এই সময় থেকে একদম 2 আগস্ট পর্যন্ত যখন প্রথম সারি সমন্বয়করা ছিল না, তখন এই আন্দোলনটাকে সমন্বয় করা, এরপর হচ্ছে আপনার সমন্বয়কদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা, প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন করা, মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয় করা, এই এবং বিভিন্ন দেশীয় বিদেশি যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে যোগাযোগ করা, এই সামগ্রিক আন্দোলন সমন্বয়ের সাথে আমরা জড়িত ছিলাম। এবং এই সাথে আমাদের আপামর ছাত্র জনতা, আমাদের যাত্রাবাড়িতে আমাদের কমি মাদ্রাসার শিক্ষার্থীরা তারা তাদের জীবনকে উৎসর্গ করে তারা আমাদেরকে তখন আন্দোলনটাকে কন্টিনিউ করেছে। সাবার আমাদের শ্রমিকরা আন্দোলন কন্টিনিউ করেছে। এভাবে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা রাস্তায় নেমে এই আন্দোলনটাকে ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ দিয়েছিল। একদম এক কথা একটু জানতে চাই, আমাকে একটু বিরতিতে যেতে হবে। তা হচ্ছে যে এই যে আন্দোলনগুলো করছিলেন, পরামর্শগুলো দিচ্ছিলেন, আপনাদের আলাদা আলাদা প্ল্যাটফর্ম ছিল, ছাত্র দলের ছিল, ছাত্র অধিকারের, আপনাদের, তো তারা কি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত আবার নিজেরা নিতেন, নাকি আপনি ব্যক্তি হিসাবেই এখানে পরামর্শগুলো? এখানে আমরা সবাই প্রথমত হচ্ছে আমি শিবিরের যে সভাপতি সেই হিসাবে এটা আমাকে সবাই জানতো, সবাই চিনতো। এবং শিবির সভাপতি হিসাবে ওই সময় যারা সমন্বয়ক ছিল, অন্যান্য যারা সংগঠক ছিল, অন্যান্য রাজনৈতিক দলে যারা ছিল, মানবাধিক কর্মী সবাই আমাকে চিনতো, ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিস্ট ছিল সবার, এবং অন্যান্য সংগঠনের সাথে আমার রেগুলার যোগাযোগ হতো এবং সামগ্রিক কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা সব সিদ্ধান্তগুলো নিতাম। আমি ফিরছি তাহমিদ আল মুদাসসির চৌধুরী আপনার কাছে। আমরা সেখানেই থাকি আবার যেখানটায় বিরতির আগে ছিলাম। যে জায়গাটি আমরা দেখেছিলাম যে ঐক্যবদ্ধ এক ছাত্র জনতার প্ল্যাটফর্ম, সেই ছাত্র জনতার প্ল্যাটফর্মটা ঐক্য বিনষ্টের এই 1 বছর যখন আমরা মনে করছি, বর্ষপূর্তি করছি, সেই জায়গায় এসে এই বিনষ্টের বিভিন্ন বহুদা বিভক্ত, এটি কি অনিবার্যই ছিল? এটিকে কেন, এই বিভক্তটা আপনারা ঠেকাতে কেন পারলেন না? কেন ঐক্যবদ্ধ থাকতে পারলেন না দেশের দিকে তাকিয়ে? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যখন রাজনৈতিক দলগুলোকে, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকবে এই প্রত্যাশা করেন, আমার মনে হয় এই প্রত্যাশাটাই আসলে ভুল। কারণ হচ্ছে 5ই আগস্টের আগে আমাদের সবার একটা লক্ষ্য ছিল, সেটা ছিল ফ্যাসিবাদের পতন। এবং আপনি যদি দেখেন জাস্ট জুলাইয়ের আগেও আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো ছিল সেই দলগুলো ছিল বিভাজিত। তাদের নিজেদের মধ্যে তারা হচ্ছে কোনো ডিসিশন আসতে পারেনি, যেটি আমি প্রথমেই বলেছিলাম যে তারা আসলে সম্মিলিতভাবে কোনো সিদ্ধান্ত নিতে না পারার কারণে, নিজেরা কোনো ঐক্য করতে না পারার কারণেই সেখানে আসলে কিছু অরাজনৈতিক কিংবা হচ্ছে স্বল্প রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন একদল জেনারেশনকে হচ্ছে সামনে চলে আসতে হয়েছিল, নেতৃত্ব দিতে হয়েছিল। এবং 5ই আগস্টের পরে আমরা যখন দেখলাম যে প্রত্যেকটা দলের আলাদা আলাদা পলিটিক্যাল ইন্টারেস্ট গ্রো করলো, এক এক দল দেখলো যে আমি আসলে এখন ক্ষমতার এই ইন্টারিম গভর্নমেন্টকে সাহায্য করে আমি এক ধরনের ফায়দা নিতে পারবো, আরেকটা দল দেখলো না আমি ইন্টারিম গভর্নমেন্টকে প্রেশারে রেখে আরেক রকমের ফায়দা নিতে পারবো। এই ধরনের যখন হচ্ছে বিভিন্ন জায়গাগুলো তৈরি হয়ে গেল এবং এখন আগের মতো সেই লক্ষ্যটা নাই যে আমার আসলে ফ্যাসিবাদকে দমন করতে হবে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে আগের মতো এক থাকতে হবে, সেই জায়গাতে আসলে সবাই আলাদা আলাদা হয়ে গেছে। এবং এই ভিন্নতাটাকে আমি আসলে কখনোই নেগেটিভভাবে দেখি না, বরং হচ্ছে এটাকে আমি পজিটিভভাবে দেখি এবং আমি চিন্তা করি এর মাধ্যমে আপনি একটা পজিটিভ একটা আলোচনার পরিবেশ তৈরি করতে পারেন যেখান থেকে আসলে নতুন কিছু আসে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা 5ই আগস্টের পূর্বে যেরকম আমাদের ভিন্ন মত থাকা মানে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়া ছিল, এখনও আমরা ঠিক একই জায়গায় চলে যাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে দেখতে পাচ্ছি ছাত্র দলের সাথে শিবির সংঘাতে জড়াচ্ছে, কিংবা হচ্ছে শিবির কোথাও ভিন্ন কোনো জায়গায় ভিন্ন মতাবলম্বী যারা আছে, মতাদর্শের যারা আছে তাদের উপর হামলা করছে, ছাত্রদল হামলা করছে। এই জায়গাগুলোই হচ্ছে সমস্যা। আপনি ভিন্ন থাকেন, কোনো সমস্যা নাই, আমরা ভিন্নতাকে সবসময় অ্যাকসেপ্ট করি এবং আমরা মনে করি যে এই ভিন্নতাকে নিয়েই দেশের স্বার্থে একটা কমন গোল রেখে আমাদের কাছে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের যে পুরাতন কালচার, পুরাতন ট্র্যাডিশন, সেটা থেকে আমরা বের না হয়ে এই ভিন্নতাটা তৈরি হয়েছে শুধুমাত্র এইটাকে ইস্যু করে
ভিন্ন মতকে বিভিন্নভাবে নামে বেনামে ট্যাগিংয়ের মাধ্যমে আমরা সেটাকে দমন করার চেষ্টা করি, যেটা আসলে সমস্যাজনক। এবং এই জায়গাতে আপনার ভিন্নতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে সেই ভিন্নতা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং সেই ভিন্নতাকে আপনি হচ্ছে টেবিল টকের মাধ্যমে সমাধান করবেন। সেই ভিন্নতা থাকবে, সেটাকে হচ্ছে আমরা আলাদা আলাদা করে রেসপেক্ট করি। তবে এই পুরো বিষয়টাতেও একটা জিনিস এখনো পজিটিভ, সেটা হচ্ছে যখনই ফ্যাসিবাদ প্রশ্ন আসে তখন আবার প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা একই সুতোয় পাই এবং একই জায়গায় পাই। এই জায়গা থেকে আমি এই ভিন্নতাটা তৈরি হলেও 5ই আগস্টের পরে যে বিভাজন তৈরি হয়েছে সেখানেও আমার কাছে এই দিকটা পজিটিভ যে অ্যাটলিস্ট আমরা এখন পর্যন্ত ফ্যাসিবাদ প্রশ্নে সবাই এক জায়গায় আছি এবং ফ্যাসিবাদকে বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের স্পেস না দেওয়ার পক্ষে। এইটুকুই হচ্ছে সবচাইতে বড় পাওয়া। পাওয়ার যে কথাটি বললেন, বাংলাদেশের মানুষও অনেক কিছু পেতে চাইতো পজিটিভ, সেখান থেকে এসে আপনাদের সাথে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, সমন্বয়ক দায়িত্বে ছিলেন, তারা এই কোটা মুক্তি করতে গিয়ে একসময় তারা পরবর্তীতে সরকারের পার্ট হয়ে গেলেন, সরকারের উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদায় বসে গেলেন। সেখান থেকে আবার দেখলাম তাদের আষ্টেপৃষ্ঠে যারা আছে অনেককে বিভিন্ন অভিযোগে বিতাড়িত করা হলো। সেখান থেকে মানুষ তো একটু হতাশাগ্রস্ত হয়েছে, নাকি মনে করেন? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু জাস্ট শুধুমাত্র নিজেরা ব্যক্তি হিসেবে সেখানে যায়নি, বরং হচ্ছে যে বিপ্লবকারী যে অভ্যুত্থান ছিল, যে বিপ্লবী জনতা ছিল, সেই জনতার প্রতিনিধি হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সম্মতিক্রমে কিন্তু তারা সেখানে বসেছে। এবং তারা শুধুমাত্র কোনো নির্দিষ্ট দল বা মতের রিপ্রেজেন্টেটিভ না, বরং হচ্ছে এই বিপ্লবের পক্ষ শক্তির 2 জন রিপ্রেজেন্টেটিভ হিসেবে, 3 জন ছিলেন, এখন 2 জন আছেন, 2 জন রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা সেখানে ছিলেন এবং সম্মুখ সারি থেকেই কিন্তু তারা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। তো সেই জায়গা থেকে যদি তারা কোনো ভুল করে, সেই ভুলটাকে কোনো ব্যক্তি বা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বর্গের উপর চাপানোকে আমি সমর্থন করি না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, অভিযোগ যে কোনো ব্যক্তির নামে থাকতে পারে। আজকে আমি আপনার নামে আমি একটা অভিযোগ দিতে পারি যে আপনার বাসায় 5,000 কোটি টাকা আছে, অভিযোগ দিতেই পারি, কিন্তু সেই অভিযোগগুলোর কতটুকুকে আপনি, কয়টা অভিযোগকে আপনি সত্য হিসেবে প্রমাণ করতে পেরেছেন? আমরা জানি এই বিপ্লবের পক্ষে শক্তি যারা আছে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী যে গোষ্ঠীটা ছিল তারা কি পরিমাণ প্রোপাগান্ডা চালাচ্ছে, এবং এখন একই সাথে তৈরি হয়েছে কিছু রাজনৈতিক ইন্টারেস্ট এবং রাজনৈতিক এজেন্ডা। সেই জায়গা থেকে আমরা দেখতে পারি যে বিভিন্ন দল মত গোষ্ঠী তারা হচ্ছে নির্বিশেষে তারা হচ্ছে এই প্রোপাগান্ডাগুলোতে অংশ নিচ্ছে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য। যেমন কিছুদিন আগে নাহিদ ভাইয়ের এপিএস যিনি ছিল, আতিক মোর্শেদ, সে আমাদের ক্যাম্পাসেরই জুনিয়র, তাকে সবাই চিনে। তার নামে হচ্ছে নগদের 150 কোটি টাকা আত্মসাতের একটা অভিযোগ আসলো। আচ্ছা, সেই অভিযোগের প্রেক্ষিতে যখন হচ্ছে নগদ থেকে রিপোর্ট চাওয়া হলো, দেখা গেল যে নগদ পুরো বছরে 150 কোটি টাকা খরচও করে নাই। সেখানে বলা হলো সে 150 কোটি টাকা আত্মসাৎ করেছে। এই অভিযোগ কিন্তু সত্য না, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। কিন্তু এরপরেও ওই যে 150 কোটি টাকা আত্মসাৎ করেছে এই অভিযোগ আসছে, সেই অভিযোগের ভিত্তিতে সবাই কিন্তু নাহিদ ভাই তার এপিএসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে যে যেহেতু এপিএস এই টাকাটা মারছে বা তার বিরুদ্ধে অভিযোগটা আসছে, তার মানে নিশ্চয়ই নাহিদ ভাইয়ের কাছে এখানে কোনো না, নাহিদ ইসলামের কাছে এখানে কোনো না কোনো ভাগ আছে। তো এই যে সিলসিলাটা, এই সিলসিলাটা প্রত্যেকের জন্যই সত্য এবং প্রত্যেকটা ব্যক্তির পেছনেই একইভাবে এই ধরনের একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং সেটাকে আসলে কোনো ধরনের পরীক্ষণ নিরীক্ষণ ছাড়াই আমরা সত্য হিসেবে গ্রহণ করি। অনেক ধন্যবাদ সাদিক কায়েম। একটা ব্যক্তির উপর দায় চাপানো যাবে না সেটি বলেছেন, এবং এই যে ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদেরকে আপনাদের সবার প্রতিনিধি হিসেবে বলেছেন, তাদের ভুল ত্রুটি হলে এটি আপনাদের দায়ভারও, এরকমই আমি যতটুকু বুঝেছি যে তাহমিদ বলতে চাচ্ছেন। আপনি কি সেই দায়ভার নেবেন তাদের ভুল ত্রুটির? দেখেন, 5 আগস্টের পরে আমাদের প্রত্যাশা ছিল জুলাইয়ে আমাদের শহীদদের যে জন্য জীবন দিয়েছে একটা ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই একসাথে কাজ করব। এবং এই বিপ্লবের যে চেতনা ছিল সেই চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য একটা কনসেনসাসের ভিত্তিতে আমরা একটা প্রক্লেমেশন ঘোষণা করব। এবং সেটার কথা আমি আগস্টের পরে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ পুরো সময় জুড়ে আমি তখন বলেছিলাম। এবং একই সাথে যাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের এই শহীদরা, তাদেরকে রাষ্ট্র থেকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া হবে। পাশাপাশি যারা গাজী অবস্থায় আছে, আমাদের যে 40,000 ভাই বোন আহত হয়েছে, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, সেটা নেওয়া হবে। এবং হাসিনা যে জুলাইয়ে গণহত্যা করেছে, শিশু হত্যা করেছে এবং গত 16 বছরে যে মানবাধিকার লঙ্ঘন করেছে, এই সকল হত্যাকাণ্ডের বিচার
এই স্বাধীন বাংলাদেশে হবে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে যত নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, এই প্রত্যেকটা ঘটনার সুস্থ বিচার হবে। পাশাপাশি আমাদের যে প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে সংস্কার হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে। এবং এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যেহেতু আমরা আমাদের ভোটাধিকারের স্বাধীনতা ছিল না, সেই অধিকারটা আমরা ফিরে পাবো এবং একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি তার কিছুটাই 1 বছর পরে আজকে যখন আমরা পর্যালোচনা করছি, আমরা তার কিছুটাই অর্জন করতে পারিনি। প্রথম যেই আমাদের প্রত্যাশা ছিল, এই যে শহীদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা এবং সেই আলোকে একটা প্রক্লেমেশন করা, আজকে 1 বছর হয়ে যাচ্ছে, সেই প্রক্লেমেশনটা হয়নি। তখন আমরা দফায় দফায় বলেছিলাম এবং বারবার বলেছিলাম একটা কনসেনসাসের ভিত্তিতে এটা হোক, কিন্তু তখন আজকে যারা ছাত্র প্রতিনিধি আছে অথবা আজকে যারা একটা পুরো জুলাইটাকে একটা বর্গের মধ্যে নিয়ে আসা যাওয়ার চেষ্টা করা হয়েছে, তাদের কাছে তখন প্রাধান্য ছিল একটা পার্টি ফরমেশন করা। কিন্তু আমাদের আকাঙ্ক্ষা ছিল তারা সবাই মিলে জুলাইয়ে যেভাবে আমরা এক ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্নে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলাম, জুলাই পরবর্তী আমরা সবাই একসাথে মিলে বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু তখন আমরা দেখতে পেয়েছি তাদের কাছে নিজেদের আখের গুছানো, সরকারি দপ্তর দখল করা, এইটাই তাদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি ছিল, যেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করেছে। এরপরে আমাদের এই জুলাইয়ের শহীদ এবং আহত পরিবাররা এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের আহত যারা আছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে না। জুলাই ফাউন্ডেশন থেকে তাদের রাস্তায় ঘুরে ঘুরে তাদের যখন তাদের কাছে যাচ্ছে, তাদেরকে অল্প টাকা দিয়ে তাদেরকে ফিরে দেওয়া হচ্ছে, তাদেরকে লাল ফিতার দূরত্ব দেখানো হচ্ছে। যে সাদেক কায়েম, আপনার কাছেই ছিলাম। আপনি যে কথাটি বলছিলেন সেখান থেকে আমি একটু প্রশ্ন রাখছি, তা হচ্ছে যে এখন আমরা শুনতে পাচ্ছিলাম যে সাম্প্রতিক সময় আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কি অবস্থা? আমরা অনেকদিন থেকে শুনছিলাম যে নির্বাচন হবে, কিন্তু হঠাৎ করে আলোচনাটা থেমে গেল মনে হচ্ছে। দেখেন, আমাদের জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা ছিল প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়া। এবং আমরা বলছি জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র রাজনীতির আমূল সংস্কার হবে এবং সেটা হবে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তারাই ছাত্র রাজনীতির নির্ণায়ক হবে, তারা ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে। তো সে আলোকে আমরা ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছি এবং আমাদের অনেকগুলো দাবি দাওয়া উত্থাপন করেছি, প্রত্যেকটাতেই ছাত্র সংসদ নির্বাচনকে দেওয়ার দাবি করে। তো সে আলোকে বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তারা কাজ করছে, নির্বাচন কমিশন গঠিত হয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসছে। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে তাফসিল ঘোষণা করবে এবং এর মাধ্যমে ডাকসু সহ চাকসু রাকসু সারা দেশের সকল বড় বড় ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে এবং এর মাধ্যমে আগামীর ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতি এর মাধ্যমে পরিচালিত হবে। আমরা অনেক ধন্যবাদ তাহমিদ। আপনার কাছে একই বিষয়ে, আপনারা কি ছাত্র সংসদের ব্যাপার আপনাদের এখন অবস্থান কি? আপনারা দাবি আদায় করে আপনারা ক্ষমতাসীনদেরকে নামিয়ে আপনাদের দাবি আদায় করতে পারলেন, ছাত্র সংসদ নির্বাচনের দাবি কেন আদায় করতে পারছেন না? আচ্ছা, এখানে প্রথম থেকেই আমরা আমাদের সংগঠন শুরু হওয়ার আগ থেকেই আমরা ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে সরব ছিলাম এবং আমরা এর জন্য ক্যাম্পাসে যতগুলো মুভমেন্টই আপনি দেখবেন যে ডাকসুর দাবিতে যতগুলো মুভমেন্ট হয়েছে কিংবা সারা দেশে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যতগুলো মুভমেন্ট হয়েছে প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বে হয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, এক নাম্বার হচ্ছে প্রশাসন এখানে অনেক বেশি অপারগ, তারা খুব বেশি সাহায্য করছে না। তাদের এক ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে যে বিপ্লবের পরবর্তী সময়ে ছাত্র জনতার মাধ্যমে বা ছাত্র জনতার বিপ্লবের পরে যারা ক্ষমতায় আসলো, দায়িত্বে আসলো, প্রশাসনে আসলো, তাদের যেরকম স্ট্রিক্ট হওয়া দরকার ছিল তারা এরকম স্ট্রিক্ট হয় নাই এবং তাদের সেই সাহসটুকু নাই যে যখন তাদের সাথে পুরো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একসাথে আছে তখন কিন্তু তারা সেই জিনিসটা করতে পারে না, যেরকম সাহস দেখানো দরকার ছিল সেটা দেখাতে পারেনি। আমরা বারবার যখন তাদের কাছে আন্দোলন করি, তাদের কাছে যাই, তারা আমাদেরকে বারবার আশার বাণী শোনায়। এখন আপনারা কি ভরসায় ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছেন? আপনারা সাংগঠনিকভাবে কি অতটা মজবুত? আপনারা কি মনে করছেন যে ছাত্র জনতার আপনারা রায় নিতে পারবেন? হ্যাঁ, এটা অবশ্যই। আমরা এখানে যথেষ্ট কনফিডেন্ট। আমরা বিপ্লবের সম্মুখ সারি থেকে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা স্টুডেন্টদের সাথে গত 5 বছর একসাথে ক্লাস করেছি, তাদের সাথে ছিলাম, তারা আমাদের সম্পর্কে খুব ভালোভাবে জানে এবং এখনো আমরা ক্যাম্পাসে প্রধান প্রতিদ্বন্দ্বী কারা হবে? ছাত্র দল না ছাত্র শিবির? সেটা আসলে যে কেউ হতে পারে, ছাত্র দল অথবা ছাত্র শিবির হতে পারে। তো ক্যাম্পাসগুলোতে এখন আসলে শিবিরের অবস্থান কি সেটা এখনো পুরোপুরি পরিষ্কার না, কিন্তু শিবির পুরোপুরি প্রকাশ্য না। ছাত্র দলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমরা সেরকম জনপ্রিয়তা দেখি না। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই মনে করি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এখানে যথেষ্ট এগিয়ে। এবং যেটা সবথেকে দুঃখের দিক, ক্লিয়ার করবেন, শিবির পুরোপুরি এখনো প্রকাশ্য না, একদমই 30 সেকেন্ড সময় দিতে পারবো। আচ্ছা, এখানে যেটি সমস্যা সেটা হচ্ছে আসলে শিবিরের খুবই ছোট একটি কমিটি প্রকাশ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যমান কোনো কর্মসূচি শিবিরের নাই। শিবির আসলে রাজনীতির থেকে তারা বিভিন্ন ধরনের সমাজসেবাগুলো খুব বেশি করছে, বিভিন্ন
হলে হলে পানির ফিল্টার দেয়া বা বিভিন্ন ধরনের ইফতার বিতরণ করা, যেগুলোকে আমি আসলে ছাত্র রাজনীতির অংশ মনে করি না, বরং আমার কাছে মনে হয় এটা আসলে একটা সমাজসেবার পার্ট। এবং এটা দিয়ে আসলে খুবই অল্প কিছু স্টুডেন্টকে মোবিলাইজ করার মাধ্যমে, শুধুমাত্র একটা ছোট কমিটি এবং অল্প কিছু মোবিলাইজেশনের মাধ্যমে তারা আসলে রাজনীতিতে সরব অনেক থাকতে ধন্যবাদ সাদিক কায়েম। দেখেন, আমরা ছাত্র রাজনীতি মিনিট বলতে সময় যা দেন। বুঝি, আমাদের মাথায় এখনো যা থেকে গেছে সেটা হচ্ছে দুর্বৃত্তায়নের রাজনীতি, শোডাউনের রাজনীতি, ওই যে ভাইয়ের পিছনে রাজনীতি। ভাইয়ের পিছনে মধুতে আমরা আগে ছাত্রলীগের যে রাজনীতি দেখতে পেয়েছি, অথবা গণরম গ্যাসরুমের রাজনীতি। কিন্তু জুলাই বিপ্লবের পরে যে ছাত্র রাজনীতির আমূল সংস্কার কথা বলছি, সেটা ইসলাম ছাত্র শিবির প্রমাণ করেছে। যে কারণে ইসলাম ছাত্র শিবির আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের পর প্রায় 150-এর উপর প্রোগ্রাম করেছি। যত ধরনের প্রোগ্রাম করেছে প্রত্যেকটা প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীদের আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পেয়েছি। আর শিবিরের রাজনীতিটা আপনাকে বুঝতে হবে, ইসলামী ছাত্র শিবির অন্যান্য সংগঠনের মতো 200 সদস্য 240 সদস্য বিশিষ্ট কমিটি আমরা দিই না। আমাদের কমিটিটা হয় খুব ছোট, আমাদের কর্মী থাকে বেশি, নেতা থাকে কম। তো সেই পন্থা আমরা অবলম্বন করে আমাদের কমিটিগুলো হয়ে থাকে, এবং আমাদের যতগুলো বড় বড় প্রোগ্রাম হয়েছে সেখানে দেখতে পেয়েছেন শত শত হাজার হাজার শিক্ষার্থীরা আমাদের সাথে একত্রিত হচ্ছে, আমাদের নেতা কর্মীরা আসছে, এবং সবগুলো কর্মসূচি স্বতঃস্ফূর্ততার সাথে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা বাস্তবায়ন করেছি। সব শেষে আসলে এই ঐক্য কি আগামীতে বজায় থাকবে মনে করছেন? সবকিছু মিলে যাই কাদা ছড়িয়ে হোক না কেন, আমরা সেই জায়গায় যথেষ্ট আশাবাদী। জুলাইয়ের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়েছে, যে প্রজন্ম তারা রাজনীতি সচেতন, তারা বাংলাদেশ প্রশ্নে এক, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এবং আমরা আশা করছি সেই যাত্রায় আমরা সফল হব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা তো আপনারও নিশ্চয়ই নেই? প্রত্যাশা তো অবশ্যই আছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তাহমিদ আল মুদাসসির চৌধুরী, এবং অসংখ্য ধন্যবাদ সাদিক কায়েম, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই সবার আগে দেশ, সেই দেশের কথা চিন্তা করে একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।